ওকে। স্যার আমার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, তবে এই যে এখানে একটা ব্যাপার আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অনেকের কোশ্চেন থাকবে, আমরা যদি একটু হ্যান্ড রেজ করি তাহলে আমি সিরিয়ালি তোমাদের সবার কোশ্চেন নিতে পারবো। ঠিক আছে? তো যার যার কোশ্চেন আছে আমরা বোধহয় আস্তে আস্তে হ্যাঁ শুরু করে দিতে পারি। সাকিব, তুমি শুরু করতে পারো। স্যার এই প্রশ্নটা গত ক্লাসেও করেছিলাম স্যার, ওইখানে একটু কনফিউশন রয়ে গিয়েছিল স্যার, আমি পরে গিয়ে একটু বুঝতে পেরেছি স্যার। ওটা হচ্ছে যে এই ড্যানিয়েল সেল নিয়ে যেটা বললাম যে স্যার আমাদের জিঙ্ক সালফেট আমরা যখন এই নার্স ইকুয়েশনে জিঙ্ক আয়নের যখন কনসেন্ট্রেশনটা দেই, তখন হুম। হচ্ছে আমরা ইনিশিয়ালি জিঙ্ক সালফেট অ্যানোড কন্টেইনারে যতটুকু নিয়েছিলাম সেটার কনসেন্ট্রেশন দিচ্ছি। কিন্তু স্যার হুম। আমার যখন ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা হতে থাকে তখন আমার অ্যানোড থেকে হচ্ছে ইলেকট্রন যেতে থাকে, আমার তো এখানে সলিউশনের কোনো পার্টিসিপেশন নাই, কারণ আমার সলিউশন এখানে স্যার লিমিটিং ফ্যাক্টর হিসেবেও কাজ করতেছে না, তাছাড়া সলিউশন থেকেও ইলেকট্রন যাচ্ছে না স্যার। তো আমি কেন সলিউশনের মানে জিঙ্ক সালফেট সলিউশনের কনসেন্ট্রেশনটা কনসিডার করবো এখানে? হুম। ওকে, ঠিক আছে। তোমার কোশ্চেন বুঝতে পারলাম, আসছি তোমার কোশ্চেন আসছি। ওকে। আচ্ছা, সাকিবেরই কোশ্চেন আছে অনেকগুলো। ওকে স্যার, আমি তোমার কোশ্চেনগুলো আস্তে আস্তে নিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে আমরা কেন এখানে নার্নস্ট ইকুয়েশনে জিঙ্কের কনসেন্ট্রেশনটা নিয়ে কাজ করি, তাই তো? আচ্ছা, এখানে স্যার যে ব্যাপারটা হয়, আমাদের যখন জিঙ্ক সলিউশনে ডিজলভ হওয়ার চেষ্টা করে, তখন সলিউশনের যে জিঙ্ক আয়ন গুলো আছে তারা একটা কাইন্ড অফ বাধা তৈরি করে। ঠিক আছে? অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করেই আসলে কিন্তু দেখা যায় যে তোমার যে টেন্ডেন্সিটা থাকে, যে আয়োনাইজ হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটা কাজ করতে থাকে। ঠিক আছে? সো দ্যাট তোমার যত দেখা যাবে যে সলিউশন কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে, ততই দেখা যাবে তোমার আয়োনাইজেশনের যে রেট সেটা কিন্তু এফেক্ট করতে থাকবে, কমার চান্সটাই কিন্তু তখন বেশি থাকবে। সো দ্যাট ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আসলে যে কনসেন্ট্রেশনটাকে নিয়ে কাজ করি। ঠিক আছে? তুমি যদি তোমার নানস্ট ইকুয়েশনটা খেয়াল করো, নানস্ট ইকুয়েশনে ধরো আমি যাই, দাঁড়াও তাহলে আরেকটু ইজি হবে। উম, এই তো আমাদের জিঙ্কের ইকুয়েশনটা। তো এখানে তুমি যে ভ্যালুটাকে বসিয়েছো 1 করে দাও, বা তুমি যদি আস্তে আস্তে এটাকে চেঞ্জ করতে থাকো, তুমি দেখবে যে তোমার ওই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে দেখবে যে তোমার ওই ইলেকট্রোডের যে পটেনশিয়াল সেটা চেঞ্জ হতে থাকবে। এবং এই ইলেকট্রোডের পটেনশিয়াল চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু তোমার ওই যে ইলেকট্রন ডোনেট, ইলেকট্রন রিসিভের যে টেন্ডেন্সি সেটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট করতে থাকে। এই হচ্ছে ফ্যাক্ট। জি স্যার, এটা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। স্যার এরপর আরেকটা কোশ্চেন ছিল যে স্যার ডাউন প্রসেসে যখন আমরা সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের একটা মিক্সচারকে হিট করে তারপর হচ্ছে ডাউন প্রসেসে ইলেকট্রোলাইসিস করি, স্যার হুম। সেক্ষেত্রে আমরা শুধু সোডিয়াম সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়নের অক্সিডেশন রিডাকশনটা দেখি, কিন্তু স্যার আমরা এখানে পুরোপুরি ক্যালসিয়াম ক্লোরাইডকে ইগনোর করি, যদিও স্যার ক্যালসিয়াম ক্লোরাইড প্রায় 58% ইউজ করা হয় এখানে। স্যার এটা কেন করা হয়? স্যার স্যার এই কোশ্চেনটা আরেকবার করতে হবে, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আরেকবার করতে হবে স্যার। স্যার আমরা ডাউন প্রসেসে স্যার ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মিক্সচার ইউজ করি, যেখানে হ্যাঁ। স্যার তো ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা দেখতে পারি যে সোডিয়ামের উপরেই থাকে, যে জি স্যার। কারণে তুমি যে পরিমাণ ভোল্টেজ ওখানে অ্যাপ্লাই করছো, বা ওইখানে তোমার যেই ভোল্টেজের ডিফারেন্সটা তুমি অ্যাপ্লাই করছো, সেটা দিয়ে দেখা যায় যে ক্যালসিয়ামকে আর সলিউশন থেকে, আয়ন থেকে, দ্যাট মিনস মেটাল ক্যালসিয়ামে কনভার্ট করা তখন আর পসিবল হয়ে ওঠে না। এই কারণে আসলে আর ওইখানে আমরা ওইটাকে কনসিডারেশন আনি নাই। যদি স্যার এরকম হতো, কনসেন্ট্রেশন তো বেশি স্যার। আবার হ্যাঁ, কনসেন্ট্রেশন হাই, অবভিয়াসলি কনসেন্ট্রেশন হাই, কিন্তু নিশ্চয়ই এখানে আরো কোনো একটা ফ্যাক্ট নিশ্চয়ই অ্যাপ্লাই করা আছে। দ্যাট মিনস এমন হতে পারে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছে, সেই ভোল্টেজটা ক্যালসিয়ামকে সাপোর্ট দিচ্ছে না, অথবা ইলেকট্রোডের কোনো একটা পার্টিসিপেশন ওইখানে আছে। তুমি একটু খেয়াল করো যে ওইখানে এই দুইটা পার্টের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। সেই কারণেই ক্যালসিয়ামকে হয়তো আমরা আলাদা করে আর পাচ্ছি না। আদারওয়াইজ ক্যালসিয়াম তো অবভিয়াসলি চলে আসার কথাই, যেহেতু কনসেন্ট্রেশন হাই। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্যার ব্রাইনকে যখন আমরা ইলেকট্রোলাইসিস করি স্যার, তখন আমরা দেখি হাইড্রোজেন গ্যাস এবং স্যার ক্লোরিন আচ্ছা গ্যাস বোধহয় প্রডিউস হয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, স্যার শুনছি। তখন তো আমরা স্যার প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করি। তখন দেখা যায় যে স্যার হাইড্রোজেন আয়নটা একটু বেশি প্লাটিনামের দিকে ধাবিত হয়। কিন্তু স্যার এখানে যদি ব্রাইনে তো অনেক কনসেনট্রেশন থাকে মোটামুটি 0.1, যেখানে হাইড্রোজেন আয়নের কনসেনট্রেশন থাকে 10⁻⁻⁷। তো সেক্ষেত্রে সোডিয়ামের হওয়ার সোডিয়াম কেন অক্সিডাইজ হয় না? হুম, ওকে, তুমি ব্রাইনের যখন ইলেক্ট্রোলাইসিস করছো, ওকে, সেখানে আমাদের সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন খুবই হাই থাকে। ভেরি গুড। এখন ফ্যাক্ট হচ্ছে তুমি এখানে ইলেকট্রোড দিয়েছো কি প্লাটিনাম না মার্কারি? স্যার প্লাটিনাম, মার্কারি দিলে তো আচ্ছা, স্যার সোডিয়ামই হয়ে যেত। হ্যাঁ, তাহলে প্লাটিনাম দিলাম। তাহলে পসিবিলিটি কিছুটা হাইড্রোজেনের ধরে নাও বেড়েছে। ওকে, এখন যখন তুমি এই যে ইলেকট্রোলাইসিসটা করছো, এখানে তোমাকে দেখতে হবে যে তুমি কতটুকু এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। ঠিক আছে? এখন সেখানে হাইড্রোজেনের যে ভোল্টেজ সেই তুলনায় সোডিয়ামের ভোল্টেজ অনেক হাই। দ্যাট মিনস 2 পয়েন্ট সামথিং সোডিয়াম। সেখানে হাইড্রোজেন হচ্ছে 0। তাহলে এরকম হয় যে হ্যাঁ, সোডিয়ামকে তুমি রিডিউস করার মতো যথেষ্ট ভোল্টেজ যদি এপ্লাই করো, অবভিয়াসলি সেখানে সোডিয়াম রিডিউস হয়ে মেটাল সোডিয়ামে ট্রান্সফর্ম হয়ে যাবে। কিন্তু তুমি কি খেয়াল করো ওইখানে নিশ্চয়ই অতটুকু ভোল্টেজ দেয় নাই যেই ভোল্টেজের কারণে তুমি সোডিয়ামকে ট্রান্সফর্ম করতে পারবে। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। মানে এইখানে আমাদের কথাগুলো এইভাবে দেওয়া থাকে, মানে ব্যাখ্যাগুলো বা এক্সপ্লেনেশন গুলো এমন ভাবে দেওয়া থাকে, ফুল ডিটেইলটা কিন্তু এখানে থাকে না। এখানে বেটার হতো যদি আমাদেরকে একদম আহ, এটাকে কি বলে, যে এক্সপেরিমেন্টাল যে ফ্যাক্ট গুলো আমরা ল্যাবে যখন করতে যাই আমাদেরকে এক্সপেরিমেন্টাল যে ডিটেইল গুলো দেওয়া থাকে, এখানে যদি সেরকম এক্সপেরিমেন্ট ডিটেইলটা থাকতো, তাহলে কিন্তু আমরা খুব ক্লিয়ার হয়ে যেতাম যে হ্যাঁ, কেন আসলে পসিবিলিটি সোডিয়ামের বেশি থাকার পরেও কেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটাকে আমি রিডিউস করছি। বাট ওই যে এক্সপেরিমেন্টাল ডিটেলটা পাচ্ছি না, যে কারণে হচ্ছে না। এখন তুমি যদি নেটে সার্চ দাও হয়তো তুমি পাবে, অথবা আমি যদি খুঁজি হয়তো আমিও খুঁজে বের করতে পারবো যে আসলে এখানে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করেছে যে কারণে সোডিয়ামকে আমরা রিডিউস করতে পারিনি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর স্যার আমি করব স্যার? হ্যাঁ, আর কেউ কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করে নাই তো স্যার? আমরা আজকে স্যার জাস্ট তাহলে প্রবলেম সলভ করছি ফোর্থ চ্যাপ্টারে, সো কারো যদি স্যার হ্যাঁ স্যার কোশ্চেন করতে চাইলে হ্যান্ড রেজ করতে হবে, তাহলে আমি স্যার সিরিয়ালি তোমাদের কোশ্চেন গুলো আস্তে আস্তে নিতে পারবো। স্যার ড্রাই ওকে, সেলে স্যার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ না করলে স্যার কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে স্যার? আমি স্যার এটা বলতে পারবো না, কাজ এখানে তো ওই যে বলেছে এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্ট। সো আমাকে যদি এটা জানতে হয়, তুমি যেরকম করে নেট ঘেটে তোমাকে জানতে হবে যে আসলে অ্যান্সারটা কি, আমাকেও ঠিক সিমিলার নেটটা দেখতে হবে যে আসলে কেন ম্যাঙ্গানিজ ওখানে ব্যবহার করা হচ্ছে বা ম্যাঙ্গানিজ সল্ট কেন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, কাজ এগুলি তো সব ইন্ডাস্ট্রিয়াল ইউজ। পিওর কেমিস্ট্রির সাথে কিন্তু এই জায়গাটা একটা বেশ বড় গ্যাপ আছে। এবং তোমরা জানো যে এটার জন্য কিন্তু সম্পূর্ণরূপে ইউনিভার্সিটিতে আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কাজ দুইটা পাথ সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, তো যদি তুমি বলো যে হ্যাঁ আমরা জানতে চাই, ওকে দেন তাহলে আমি নেট ঘেটে বের করার চেষ্টা করতে পারি, বা যারা আছে আমার ফ্রেন্ড বা স্টুডেন্ট তাদের সাথে আমি কথা বলতে পারি। স্যার লাস্ট কোয়েশ্চেন স্যার। আহ, হুম। আমরা স্যার লেড স্টোরেজ ব্যাটারিতে স্যার আমরা যখন দেখি যে সালফিউরিক অ্যাসিডটা স্যার ডিসচার্জের সময় আমার লেড সালফেট প্রোডাকশনে কাজে কাজে লাগতেছে, কিন্তু স্যার আবার রিচার্জের সময় সময় আমাদের সেম পরিমাণ রিচার্জের সময় স্যার আমাদের তো সেম পরিমাণ আবার হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডে ফর্ম হচ্ছে স্যার, তাহলে আমার এখানে ক্ষয়টা কোন জায়গায় হচ্ছে স্যার, যে সালফিউরিক আচ্ছা, অ্যাসিড হ্যাঁ, পরে আবার হ্যাঁ, অ্যাড হ্যাঁ। করা লাগে? বুঝতে পেরেছি, সালফিউরিক অ্যাসিড তো অ্যাড করি না। অ্যাড করি কি? ওইভাবে তো স্যার সালফিউরিক অ্যাসিড অ্যাড করি না, আমরা ওয়াটার অ্যাড স্যার করি বইতে বেসিক্যালি। স্যার বইতে লেখা ছিল যে অ্যাড করা লাগে, এটা আস্তে আস্তে কমে যায় পরিমাণ। আহ এখন এটা কেন কমে যাবে? দাঁড়াও চিন্তা করে দেখি কি হয়। আচ্ছা, একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যখন আমাদের মেটাল গুলো আমরা রিচার্জ করছি, তখন তো আমাদের মেটাল ফয়েলে এটা ফর্ম করার কথা, রিফর্ম করার কথা। কিন্তু আলটিমেটলি যে ব্যাপারটা ঘটে, যেটা 100% রিফর্মড হয় না। ঠিক আছে, 100% রিফর্মড হয় না মানে কি, এটা দেখা যায় জমতে থাকে যখন এটা অনেকটা হচ্ছে দানার মতো হয়ে যায়। ঠিক আছে, একটা আহ একটা কি বলা যায়, একটা বড় পার্টিকেল সাইজ হয়ে যায়। তখন দেখা যায় কি ওইটা আর ওইভাবে আমাদের মেটাল ফয়েলের গায়ে আটকে থাকে না, তখন ওটা কি করে ওইখান থেকে কিছুটা খসে নিচে পড়ে যায়। ঠিক আছে, এটা একদম সরাসরি যে মেটাল ফয়েল যেভাবে ছিল সেটা তুমি যখন রিফর্ম করছো একদম আগের শেপে কিন্তু আর আসে না, সেখানে দেখা যায় দানা দানা হয়ে হয়ে আস্তে আস্তে জমতে থাকে এটা। ঠিক আছে,
সো ওই অংশগুলো দেখা যায় অনেক সময় আছে যে বেশি ভারী হয়ে গেলে আমাদের মেটাল ফয়েল থেকে খসে পড়ে যায়। তো খসে যখন পড়ে যায় এটা আবার দেখা যায় কি ডিজলভ হওয়ার একটা সুযোগ থাকে। আর দ্বিতীয়ত যেহেতু সম্পূর্ণরূপে আমি রিফর্ম করতে পারি না, তার মানে কি আমার কিছুটা লেড সালফেট কিন্তু লেড সালফেট অবস্থাতেই থেকে যায়। যদি আমি পুরোপুরি রিফর্ম করতে পারতাম তাহলে আমার সব লেড সালফেট লেড বা লেড অক্সাইডে কনভার্ট হয়ে যেত, সালফিউরিক অ্যাসিড রিফর্ম করতো। পুরোপুরি যেহেতু আমি এটাকে রিভার্স করতে পারি না, সো দ্যাট প্রতি ক্ষেত্রে একটু একটু করে লস থেকে যাবে। এন্ড দেন এই লসের কারণে আমাদের কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড এটা লসে থাকবে। এন্ড দেন ওই যে যেহেতু তোমার পুরো ফয়েলটা 100% রিফর্ম করা যায় না, সেই কারণে একটা সময় দেখা যায় ফয়েলটাও আর অ্যাক্টিভ থাকে না, আমাদেরকে ফয়েলগুলোও চেঞ্জ করে ফেলতে হয়। ওকে, তাহলে ক্যাপ্টেন সাহেব। স্যার আমার কোশ্চেন ছিল স্যার, যদি আমরা যে জিঙ্ক সালফেটের সলিউশন একটা আয়রন পটে রাখি, আয়রন পটের কি করট করার কোনো পসিবিলিটি আছে স্যার? তুমি এখানে প্রথমে দেখো যে ওইখানে তোমার পোটেনশিয়ালটা কত আসে, পোটেনশিয়ালটা কি প্লাস আসে না মাইনাস আসে। স্যার যদি প্লাস আসে তাহলে তোমার রিয়াকশনটা হবে, রিয়াকশনটা যদি হয় তার মানে তোমার জিঙ্ক কন্টেইনার আস্তে আস্তে আয়ন হিসেবে জিঙ্ক ডিসলভ না, হবে। সালফেটকে আমরা স্যার আয়রন কন্টেইনারে রাখছি। ও আচ্ছা, এটা তো আমি করেই দিয়েছি, করে দিয়েছি না, এই জিনিস তো আমি করেই দিয়েছি। এই যে আমার কথা হচ্ছে স্যার আয়রনের কি করট করার কথা এখানে কন্টেইনারে, কারণ জিঙ্ক তো এখানে অ্যানোড হিসেবে থাকার কথা, এই জন্য। ও স্যার জিঙ্ক, তুমি দেখো অ্যান্সার সহ দেওয়া আছে। জিঙ্ক সলিউশন ক্যান বি কেপ্ট ইন, আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ইশরাক স্যার বলো। স্যার লিথিয়াম আয়ন ব্যাটারির মেকানিজমটা স্যার, সেল রিঅ্যাকশনটা কি একটু আরেকবার বোঝানো যাবে স্যার? লাস্ট ক্লাসে ক্লিয়ার হয়নি। ওকে আচ্ছা, ততক্ষণে আমি ঠিক আছে। নাফিজের কোশ্চেনটা নিয়ে আসছি। নাফিজ স্যার কোশ্চেনটা করে ফেলো তো। আমার যে প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন ছিল স্যার। প্র্যাকটিক্যালের বিষয়ে বোধহয় আমি কোনো অ্যান্সার দিতে পারবো না, কজ আচ্ছা তা তো আমি তোমার কোশ্চেনটা শুনে রাখবো। যদি পসিবল হয়, যদি ক্যাপ্টেন পরে আমার সাথে সুযোগ আছে যান, তাহলে আমি স্যার এটা শেষ করে তারপর আচ্ছা নাফিস কোশ্চেনটা করে নাও, তারপর একবারে আমি লিথিয়াম আয়ন ব্যাটারিতে যাচ্ছি। আমাদের যে প্র্যাকটিক্যাল আমাদের সাথে প্র্যাকটিক্যাল গুলো করা আছে ওগুলোর সাথে খাতায় যে লিখবো, খাতায় মানে কোন সিরিয়ালে লিখবো স্যার ওটাই। তোমাকে স্যার ল্যাবে যে সিরিয়ালে করেছে ওইভাবেই করে ফেলো। ওই সিরিয়ালটা মানে ওই কোন কোন দিন কোনটা করেছে স্যার ওটা ঠিক খেয়াল নাই তো স্যার, সেজন্য। এটা তো আসলে আমি আর এখন তোমাকে হেল্প করতে পারবো না। তাহলে হচ্ছে তোমার বন্ধুদের সাথে একটু তোমরা তোমাদের গ্রুপে কনসাল্ট করো যে সিরিয়ালটা কি। তাহলে যে রেগুলার করেছে বা ক্যাপ্টেন যদি একটু সবার সাথে যোগাযোগ করে একটা সিরিয়াল মেনটেন করে, দেন সেই সিরিয়ালই তোমরা সবাই লিখে দাও, তাহলেই হবে। ওকে, কারণ এখানে চেষ্টা করা হয় ল্যাবে সবার সিরিয়ালটা সেম রাখার জন্য। এখন যদি কখনো একটু আগে পরে হয়ে যায় এটা হতেই পারে। সিরিয়ালে যদি লিখি তাহলে প্রবলেম। সাধারণত গ্রুপের মধ্যে সিরিয়ালটা খুব একটা চেঞ্জ হয় না। একই গ্রুপে যখন আমরা ল্যাব করি সবার সিরিয়াল মোটামুটি সেমই থাকার কথা। এই কারণেই হচ্ছে তুমি একটু তোমার গ্রুপে কনসাল্ট করো যে সিরিয়ালটা কি বা তোমার কোন ল্যাবটা নিয়ে কনফিউশন আছে এটা নিয়ে একটু কথা বলো তোমাদের গ্রুপে, দেন আমার মনে হয় তুমি অ্যান্সার পেয়ে যাবে। মানে স্যার সিরিয়ালে যদি প্র্যাকটিক্যাল গুলো সিরিয়ালি না লিখি তাহলে কি প্রবলেম হবে কোনো? স্যার এটা তো আসলে ওই যে আমরা দেখবো না, এটা দেখবে কিন্তু বাইরের কলেজ থেকে। সো এটা আসলে তো ওইভাবে সরাসরি বলার কোনো উপায় নাই যে আসলে কোনো প্রবলেম হবে বা হবে না। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যেহেতু এটা আমাদের বোর্ড এক্সাম, এখানে আসলে কোনো ধরনের রিস্ক নেওয়াটাই ঠিক না। ঠিক আছে, এখন তুমি কি লিখে ফেলেছো না লেখো নাই? তাহলে এখনো লিখি নাই স্যার, মানে তাহলে তো এখনো তোমার অপশন আছে, যেহেতু তুমি লেখোনি তাহলে এখন তোমার অপশন আছে, বন্ধুদের সাথে যোগাযোগ করো, সিরিয়াল পেয়ে যাবা। লিখে ফেললে না হয় এটা একটা অন্য বিষয়, যে লিখেই ফেলেছে এখন আর বলার কিছু নাই। ঠিক আছে, আসুন আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে যাই। আদি প্রশ্ন আছে? জি স্যার, প্র্যাকটিক্যাল রিলেটেডই হালকা। বলেন। আচ্ছা স্যার, আমি লকডাউন শুরুর ঠিক আগের যে প্র্যাকটিক্যাল ছিল ওইটা স্যার আমার মেকআপ ছিল, মানে অ্যাবসেন্ট ছিলাম ওই দিন। এখন ওইটা কি জায়গা ফাঁকা রাখবো নাকি হচ্ছে ওটা যেহেতু রিয়েল লাইফে রাফ শিট থাকার কথা, ওইটার জন্য কি করবো বুঝতেছি না স্যার। তুমি তোমার বন্ধুদের সাথে একটু কথা বলো এবং যে কয়টা পেজ দরকার থাকে ওইটা গ্যাপ রেখে করে ফেলো। আচ্ছা নর্মালি আমরা এটাই সাজেস্ট দিই যে যদি কারো
কোনো ল্যাব মেকআপ থাকে তাহলে ওই কয়েকটা পেজ গ্যাপ রেখে মোটামুটি বাকিটা লিখে ফেলতে, তারপর যখন মেকআপ করবে তখন ওটাকে এখানে ফিল আপ করে দেবে। স্যার যারা লিখে ফেলেছে স্যার তারা কি করবে স্যার? আর লিখে ফেললে কিছু নাই, লিখে ফেলেছো লিখে ফেলেছো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ঠিক আছে, এটা নিয়ে কলেজ সেরকম কোনো প্রেসার ক্রিয়েট করে না, কাজ তোমার খাতায় এটা থাকলেই চলবে। তুমি ল্যাব করেছো, তোমার খাতায় আছে, দ্যাটস ইনাফ। আসো আমরা এখন চলে যাই লিথিয়াম আয়ন ব্যাটারিতে। তো লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে যেটা হয়, আমরা ইউজ করছি অ্যানোড হিসেবে লিথিয়াম গ্রাফাইটের একটা মিক্সচার, আর ক্যাথোড হিসেবে আমরা ইউজ করছি লিথিয়াম কোবাল্ট অক্সাইড এন্ড কোবাল্ট অক্সাইডের একটা মিক্সচার। তার মানে দুইটাই হচ্ছে একটা মিক্সচার। তো অ্যানোড যখন ডিসচার্জের রিঅ্যাকশনটা করছে তখন আমাদের লিথিয়াম কার্বাইড বা লিথিয়াম গ্রাফাইট প্রথমেই হচ্ছে ডিসোসিয়েট হয়ে যায়। ডিসোসিয়েট হয়ে এখানে ফর্ম করে হচ্ছে লিথিয়াম আর গ্রাফাইট। ঠিক আছে, সো ফার্স্ট স্টেপের কাজটা কি, এটা ডিসোসিয়েট হয়ে লিথিয়াম এন্ড গ্রাফাইট ফর্ম করবে। লিথিয়াম এন্ড গ্রাফাইট ফর্মের পর লিথিয়াম হচ্ছে ইলেকট্রন ডোনেট করে দেয় এন্ড লিথিয়াম আয়নে ট্রান্সফর্ম হয়। এখন আমরা যদি ইমেজে যাই, ডিসচার্জে আমরা যেটা দেখেছি, যখন ইলেকট্রনটা ডোনেট করে ইলেকট্রনটা এই পাথে আমাদের ক্যাথোডে চলে আসে এন্ড লিথিয়াম যে আয়নটা ফর্ম হচ্ছে সেটা আমাদের ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে আমাদের এই সেপারেটরটা ভেদ করে ওই পাশে চলে যায়। আমাদের যে সেপারেটর থাকে সেই সেপারেটরটা থাকেই হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এবং যার পোর সাইজটা এমন ভাবে নেওয়া হয় যেন ইলেকট্রোলাইটটা কোনোভাবে ট্রান্সপোর্ট করতে না পারে, ট্রান্সফার হতে না পারে এই পাশ থেকে ওই পাশে, কিন্তু লিথিয়াম আয়নটা যেন আমাদের এই সেপারেটরটাকে পেনিট্রেট করে এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারে। এই হচ্ছে আমাদের প্রথম অংশ। এখন সেকেন্ডলি যেটা হয়, আমরা যখনই এই লিথিয়াম আয়ন এন্ড ইলেকট্রনটাকে আমাদের রাইট সাইডে ক্যাথোড পার্টে যখন এটাকে ট্রান্সফার করে দিচ্ছি, ক্যাথোডে যে আমাদের কোবাল্ট অক্সাইড আছে সে কোবাল্ট অক্সাইড ইলেকট্রন রিসিভ করে 4+ থেকে কোবাল্ট হয়ে যায় 3+। ঠিক আছে, তাহলে কোবাল্ট এখানে ইলেকট্রন রিসিভ করছে, কোবাল্ট আগে ছিল 4+, ইলেকট্রন রিসিভ করে এখান থেকে সে হয়ে গেছে 3+। তো কোবাল্ট যখন 3+ হয়ে যাচ্ছে তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লিথিয়াম অ্যাটাচ হয়ে যায় এন্ড কোবাল্ট অক্সাইড তখন ট্রান্সফর্ম হয়ে যায় লিথিয়াম কোবাল্ট অক্সাইডে। ওকে, তো আমাদের ক্যাথোডটা আগে থেকেই কিছু লিথিয়াম কোবাল্ট অক্সাইড নেওয়া থাকে, সো আদার যে কোবাল্ট অক্সাইড পার্টটা যখন লিথিয়াম কোবাল্ট অক্সাইডে ট্রান্সফর্ম হয় তখন আমাদের সিস্টেমের প্রায় পুরোটাই তখন কি হয়ে যায়, লিথিয়াম কোবাল্ট অক্সাইডে ট্রান্সফর্ম হয়ে যায়। এই হচ্ছে আমাদের ডিসচার্জের রিঅ্যাকশন। এন্ড দেন ডিসচার্জের রিঅ্যাকশনের তুমি যদি সামারি করো, সামারি করলে এখানে কি বলতে পারবে, লিথিয়াম গ্রাফাইট এন্ড কোবাল্ট অক্সাইড এরা রিঅ্যাকশন করে ফর্ম করছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড এন্ড গ্রাফাইট। এই হচ্ছে মেইন রিঅ্যাকশন। যখন আমরা এটাকে হচ্ছে রিচার্জ করি তখন জাস্ট এটার অপোজিট রিঅ্যাকশনটাকে আমরা হচ্ছে কন্ডাক্ট করার চেষ্টা করে থাকি। তাহলে ঈশ্বর স্যার তোমার কোশ্চেনটা কোথায়? আচ্ছা, 1 - x এর ব্যাপারটা কি? মনে করো আমরা আমাদের ক্যাথোড যেটা নিয়েছি, আমাদের সেই ক্যাথোডের যে কম্পোজিশন সেটা হচ্ছে 0.4 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর 0.6 মোল হচ্ছে কোবাল্ট অক্সাইড। দ্যাট মিনস আমরা এটাকে যদি একটুখানি শর্টলি লিখি, আমরা এখানে লিখতে পারবো 0.4 মোল লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর 0.6 মোল কোবাল্ট অক্সাইড। ঠিক আছে, এই জিনিসটাকেই আমরা এইভাবে লিখি। এর কারণটা কি খেয়াল করো, এখানে তোমার কোবাল্ট অক্সাইড অংশটা কতটুকু? 0.6 মোল ছিল প্রথমে, তাহলে এটা কি টোটালি 1 মোল। ঠিক আছে না, কোবাল্ট অক্সাইড অংশটা খেয়াল করো, এই কোবাল্ট এবং অক্সিজেন এই দুইটাকে যদি খেয়াল করো, 0.4 and 0.6 দুইটা মিলে কত, 1 মোল কোবাল্ট আছে, অক্সিজেনও আছে কিন্তু 1 মোল। শুধুমাত্র কম আছে কে, কম আছে হচ্ছে লিথিয়াম। লিথিয়াম কতটুকু কম আছে, লিথিয়াম 1 মোল থেকে 0.6 যদি মাইনাস করে দাও তাহলে যতটুকু সেটা হচ্ছে লিথিয়ামের অ্যামাউন্ট। কম আছে কতটুকু? হ্যাঁ বলো স্যার 0.4 কম ছিল স্যার, যেটা স্যার আমাদের সেপারেটর দিয়ে চলে আসবে স্যার এই পাশে। 0.6টা সেপারেটর দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। জি স্যার। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট তখন কি হচ্ছে স্যার দুইটাই 1 মোল করে হচ্ছে স্যার, কোবাল্ট অক্সাইডও 1 মোল হয়ে যাচ্ছে আর লিথিয়ামের পরিমাণটাও স্যার সমান হয়ে যাচ্ছে। স্যার আরেকবার আমাকে বলো, আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল, আবার বলো।
স্যার কোবাল্ট অক্সাইড হচ্ছে স্যার 1 মোল ছিল, কিন্তু স্যার আমাদের 0.6 মোল লিথিয়াম আয়ন যখন সেপারেটর দিয়ে রাইট সাইডে চলে আসছে, তারপরে স্যার হচ্ছে লিথিয়ামের পরিমাণটা 1 মোল হচ্ছে টোটাল। জি স্যার। অর্থাৎ স্যার লিথিয়াম কোবাল্ট অক্সাইডটা 1 মোল হচ্ছে স্যার। হ্যাঁ, তখন ইন টোটাল লিথিয়াম কোবাল্ট অক্সাইড 1 মোল হচ্ছে। প্রথমে একটু কম ছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পেরেছি। এই পর্যন্ত পেরে গেলে এরপর আমাদের আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়াও স্যার, হ্যাঁ আমি আসছি, কারণ আমি এখনো দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের হ্যান্ড রেইজ, ক্যাপ্টেনের কোশ্চেন আছে, নাফিজের কোশ্চেন আছে। স্যার 1 মিনিট স্যার, এই যে তাহলে কোবাল্ট অক্সাইড x মোল থাকলে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ওখানে থাকবে 1 - x। তাহলে মানে তোমার স্যার? যতটুকু লিথিয়াম শর্টেজ আছে তুমি সেটাকেই ওইখানে মাইনাস আকারে দেখিয়ে দিচ্ছ। ঠিক আছে, তোমার লিথিয়াম যেমন শর্ট আছে কত 0.6 মোল শর্ট আছে, সেই 0.6টাকে তুমি মাইনাস হিসেবে দেখিয়ে দিয়েছো, এবং ওই 0.6টাই হচ্ছে আমাদের অ্যানোড থেকে ক্যাথোডে ট্রান্সফার হয়। এখন ঠিক আছে আশা করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ সাকিব স্যার বলো। স্যার আমাদের এখানে যে এলআই মানে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের ক্ষেত্রে যে এক্সট্রা দেখানো হচ্ছে স্যার, এটা কি এই কারণে যে আমরা যখন লিথিয়াম যখন ইনসার্ট করবো স্যার কোবাল্ট অক্সাইড ক্যাথোডে, তখন বিভিন্ন জায়গায় স্যার লিথিয়াম আয়ন গুলো হচ্ছে ছড়ায় ছিটায় থাকতে পারে, তখন দেখা যায় যে কিছু জায়গায় 5টা, কিছু জায়গায় 2টা, কিছু জায়গায় 3টা স্যার, এই কারণেই কি আমরা এক্স দিয়েছি স্যার? হ্যাঁ, কারণ আসলে এক্স্যাক্টলি তো ওইটা হিসাব করা সম্ভব না, তাই না? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হ্যাঁ, তারপর আরো কোনো কোশ্চেন থাকলে স্যার কোশ্চেন করতে পারবো। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার আমি যদি তোমাদেরকে একটুখানি সামারি করে দেওয়ার সুযোগ নেই, আহ, আমরা সিকিউ পার্টের জন্য কি করব, আমাদের সিকিউর জন্য কি করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে ম্যাথ গুলো আছে, আমরা যে ম্যাথ গুলো প্র্যাকটিস করেছি, দ্যাট মিনস আমাদের এখানে কনসেন্ট্রেশনের একটা ম্যাথ ছিল, নিকেল দিয়ে আমি করেছিলাম তোমাদের সাথে। তারপর আমাদের ইলেকট্রোড পটেনশিয়ালের কিছু ম্যাথ আছে, কন্টেইনারের ম্যাথ করেছি একটু আগে, মানে কিছুদিন আগে, যে কন্টেইনারে রাখা যাবে কিনা। আর ফাইনালি হচ্ছে সেল পটেনশিয়াল। এই পার্টগুলো হচ্ছে সাধারণত আমাদের সিকিউ 3 মার্কসের ম্যাথে আসে। 4 মার্কসে হয়তো কোনো একটা সেল নিয়ে কথা বলতে বলে, হয়তো অনেক সময় দেখা যায় যে কম্পেয়ার করতে বললো ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোকেমিক্যাল সেল, এখানে কিরকম ব্যাপার আছে, বা ইলেকট্রোলাইসিস এবং ইলেকট্রোকেমিক্যাল সেলের যেই চেঞ্জ গুলো, সেই চেঞ্জে কি কি ডিফারেন্স আছে। অনেক সময় আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল লিখতে দেয়, আয়ন ব্যাটারি, এটাকে এক্সপ্লেইন করতে বলে, এন্ড দেন তারপর এটাকে কম্পেয়ার করতে বলে। এরকম কিছু কিছু কোশ্চেন এসে থাকে। এই চ্যাপ্টারে এমনিতে কিন্তু খুব বেশি এক্সপ্লেনেশনের কোশ্চেন নাই, সবই দেখা যায় ইকুয়েশনাল বা ম্যাথমেটিক্যাল। এই কারণে এখানে আমাদের ইকুয়েশন এন্ড ম্যাথ গুলোকেই হচ্ছে কভার করে যেতে হবে। ছোট ছোট কিছু ডেফিনেশন আমরা প্র্যাকটিস করেছি, এই ডেফিনেশন গুলো সাধারণত আমাদের 1 মার্কসের কোশ্চেনের জন্যই এসে থাকে। ঠিক আছে, সো দ্যাট তোমার কাজ হচ্ছে এই ম্যাথ এন্ড ইকুয়েশন গুলোকে ভালো করে প্র্যাকটিস করা এবং সেল গুলো ভালো করে প্র্যাকটিস করা। দ্যাট মিনস লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল, এই অংশটা ভালো করে প্র্যাকটিস করা, কারণ 4 মার্কসের কোশ্চেনে সাধারণত এই সেল পার্টটাই এসে থাকে। ওকে, আর ম্যাথটাকে আমরা প্র্যাকটিস রাখবো, কারণ অনেক ক্ষেত্রে আছে ম্যাথ জোড়া দিয়ে একটু বড় করে ফেলা হয়, তখন দেখা যায় যে 4 মার্কসের কোশ্চেনে ম্যাথ দেওয়া হয়। ঠিক আছে, সো দ্যাট ম্যাথ গুলোকেও আমরা 4 মার্কসের জন্য কনসিডার করব। স্যার আমাদের তো হাইড্রোজেন সেল পড়িয়েছিলেন, এখন স্যার অন্য কোনো সেল কি মানে পড়তে হবে? আমি তো স্যার যে কয়টা সেল আমাদের আছে, দ্যাট মিনস লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এন্ড হাইড্রোজেন ফুয়েল সেল, এই তিনটা হচ্ছে মেইনলি আমাদের পড়া। ও স্যার ফিউল সেলের কথা বলছিলাম স্যার। হ্যাঁ, এখন বাকি যেটা আছে লাইক লিথিয়াম ব্যাটারি, এটা সব বইয়ে ওইভাবে দেওয়া নাই, কিন্তু তুমি এটা পড়ে রাখো। ঠিক আছে, লিথিয়াম ব্যাটারি দ্যাট ইজ প্রাইমারি ব্যাটারি যেটা। আর হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম দিকে আমি যেটা দেখতাম, বা এখনো অনেক বইয়ে আছে যে শুধুমাত্র প্রথমটাই দেওয়া, অ্যালকালাইন ফুয়েল সেল যেটা আছে এটাই দেওয়া আছে। ওকে, বাকিগুলো কিন্তু সব বইয়ে দেয়া নাই। বাট আমি দেখেছি হাজারি স্যার বা ঘোষ স্যারের বইয়ে এই বাকি যে আরো 5টা ফিউল সেল আছে এদেরকে রিসেন্টলি ইনক্লুড করেছে, হয়তো লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে এটাকে ইনক্লুড করেছে।
সো এই কারণে যেহেতু অন্যান্য বইয়ে ওইভাবে দেওয়া নাই, এটা আসার চান্স কম। আর এই পর্যন্ত পরীক্ষাতে এসেছে অলওয়েজ হচ্ছে অ্যালকালাইন ফুয়েল সেল। এখন যেটা হয়, যেহেতু ওই টপিকগুলো বইয়ে চলে এসেছে, তুমি একটু রিভিশন দিয়ে রাখো, কারণ বেসিক রিঅ্যাকশন একই, শুধুমাত্র আমাদের ইলেকট্রোলাইট আর আয়ন ট্রান্সফার হওয়ার যে প্রসেস সেইটা ডিফারেন্ট, এছাড়া আর কোনো ডিফারেন্ট কিন্তু নাই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আরো কোশ্চেন? ওকে স্যার, তাহলে আমি কি বলতে পারি যে আমরা ফোর্থ চ্যাপ্টার মোটামুটি পারবো, তাই তো? তাহলে যদি আমরা ফোর্থ চ্যাপ্টার মোটামুটি পারি, আসো আমরা ফিফথ চ্যাপ্টার নিয়ে একটুখানি কথা বলি। স্যার একটু আগের সাইডে যাবেন প্লিজ। ওকে, তোমার কোশ্চেনটা বলো। স্যার এই যে স্যার অঙ্কটা উঠাতে পারি না স্যার, একটু মাঝখানে ইন্টারনেট প্রবলেম হয়েছিল তো স্যার। কোনটা স্যার? স্যার হাইড্রোজেন ফুয়েল সেল অ্যালকালাইন ফুয়েল সেল স্যার। ওকে স্যার, তোমরা কি শেয়ার করে দাওনি সবগুলো স্লাইড? স্যার এটার আগেরটা স্যার অ্যালকালাইন ফুয়েল সেল স্যার। এটাই অ্যালকালাইন ফুয়েল সেল। ও সরি 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 স্যার, ভুলে গেছি। স্যার ফিউল সেল থেকে কি ম্যাথ আসতে পারে? না, ফিউল সেলের কোনো ম্যাথ নাই। ওকে, তাহলে চলে যাচ্ছি। হয়েছে স্যার। ওকে, তাহলে আসো আমরা এখন ফিফথ চ্যাপ্টার স্টার্ট করি। তো ফিফথ চ্যাপ্টারে আমার যেটা মনে হয় যে আমাদের ফার্স্ট পেপারের ফিফথ চ্যাপ্টার যেই প্যাটার্নের ছিল, সেকেন্ড পেপার ফিফথ চ্যাপ্টার সেম প্যাটার্নের একটা চ্যাপ্টার। তো ওইখানে আমরা যেভাবে এটাকে কভার করেছি, এখানে ঠিক সিমিলার প্রসেসে এটাকে কভার করার আমরা চেষ্টা করব। আমরা এখানে কিছু পার্ট পাবো যেটা হচ্ছে আমাদের এক্সামের জন্য বা আমাদের সিকিউ কোশ্চেনের জন্য ক্যাটাগরি। নাম্বার 1 যে কোশ্চেনটা, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, আর 2 থেকে 6 হচ্ছে আদার আরেকটা ক্যাটাগরি। তো প্রথমে এখানে আমরা যেটা দেখি যে আমাদের এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অর প্রসেসিং আইডিয়া আছে। তো এখানে যে কাজটা করতে হয়, প্রিপারেশন বা প্রসেসিং যে মেথড গুলো আছে সেটার রিঅ্যাকশন গুলো প্রথমে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। এন্ড সেকেন্ডলি হচ্ছে এই প্রিপারেশন বা প্রসেসিং মেথডের যে ফ্লো চার্টটা আছে সেটাকে আমাদের প্র্যাকটিস করতে হয়। অনেক ক্ষেত্রে 3 মার্কস এর কোশ্চেনে বলে যে তুমি তোমার প্রিপারেশন প্রসেসটা হচ্ছে লিখো, ঠিক আছে, প্রিপারেশনের যে প্রিন্সিপালটা আছে সেটা লেখো। অনেক ক্ষেত্রে বলে যে তুমি যেই ইন্ডাস্ট্রিয়াল যেই ইন্ডাস্ট্রিটা দিয়েছো সেই ইন্ডাস্ট্রির যে রিঅ্যাকশনটা আছে বা যে স্টেপগুলো ফলো করছো সেটার ফ্লো চার্টটা আঁকো। এরকম করে 3 মার্কস এর কোশ্চেন অনেক সময় দেয়। আবার অনেক ক্ষেত্রে 4 মার্কস এর কোশ্চেনে বলে যে স্টেমে যেই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা বলা আছে সেই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের প্রিপারেশন রিঅ্যাকশন এন্ড ফ্লো চার্টটাকে হচ্ছে আমাদের এখানে প্লট করো বা দেখাও। তখন 4 মার্কস এর কোশ্চেনের জন্য প্রিপারেশন রিঅ্যাকশন এবং ফ্লো চার্টটা তখন এঁকে দিতে হয়। এটা হচ্ছে একটা খুব কমন কোশ্চেন। দ্যাট মিন্স তুমি ধরে নিতে পারো যে 60 to 70% পসিবিলিটিস এই টাইপের কোশ্চেনটাই আসার, ঠিক আছে, এটা আসেই, এটা খুবই কমন। আর সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে ওই যে হয়তো জিজ্ঞেস করতে পারে তোমার যে ইন্ডাস্ট্রিটা আছে সেখান থেকে তুমি কি কি পলিউটেন্ট পাচ্ছ ডিসক্রাইব করো, অথবা তোমার ইন্ডাস্ট্রি থেকে যে এয়ার পলিউটেন্ট গুলো আমরা পাচ্ছি সেটা কন্ট্রোল করার প্রসেস কি, অথবা তোমার ইন্ডাস্ট্রি থেকে আমরা যে ওয়েস্ট ওয়াটারটা পাচ্ছি সেটাকে কন্ট্রোল করার প্রসেস কি আছে, অথবা রিসাইক্লিং এর যে ইম্পর্টেন্স সেই রিসাইক্লিং এর ইম্পর্টেন্স নিয়ে কিছু লেখো। আর ফাইনালি হয়তো ন্যানো টেকনোলজি নিয়ে কিছু বলতে পারে, বাট ন্যানো টেকনোলজি থেকে 3 or 4 মার্কস এর কোশ্চেন সাধারণত আসে না। ন্যানো টেকনোলজি থেকে নাম্বার 1 মার্কস বা 2 মার্কস এর কোশ্চেনই সবসময় এসে থাকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল পার্ট, ঠিক আছে। তো তুমি দেখবে যে চ্যাপ্টারের শুরুতে প্রথমেই হচ্ছে কিছু গ্যাস ফিল্ড, কোল ফিল্ড, এরকম বেশ কিছু টপিক শেয়ার করা হয়েছে। এটা এমসিকিউর জন্য পড়ে গেলেই চলবে, বাট সিকিউর জন্য আমরা এই পার্টগুলোকে ভালো করে কভার করব, ঠিক আছে। এখানে তোমার কাছে মনে হতে পারে যে প্রসেসগুলো অনেক বড়,
পারো, তুমি বইটা প্রথমে একটু পড়ে দেখো, তুমি পড়লেই দেখবে যে প্রত্যেকটা স্টেপের কিছু কিছু ডেফিনেশন বা এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমার সেই এক্সপ্লেনেশন গুলো দরকার নাই, তুমি জাস্ট স্টেপের কোর যে কাজ সেটাকেই শুধুমাত্র লিখে দাও, এখানে যে এক্সপ্লেনেশন পার্টটা আছে ওইটার দরকার নাই, ঠিক আছে? তো তখন দেখবে যে তোমার এই প্রিপারেশনটা অনেক ছোট হয়ে যাবে। তো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে নিজে একটা হোমওয়ার্ক করতে হবে যে আমি আসলে এই প্রিপারেশন বা প্রসেসিং যে মেথড আছে সেটার কতটুকু আসলে আমার দরকার, বা কতটুকু হচ্ছে মেইনলি আমাদের এই প্রিপারেশন মেথড, আর কতটুকু হচ্ছে শুধুমাত্র এক্সপ্লেনেশন অর ডেফিনেশন। এক্সপ্লেনেশন ডেফিনেশন বাদ দিয়ে বাকিটা একটু একটা খাতায় লিখে নাও, লিখে বা কয়েকটা পেজে লিখে তুমি তোমার বইয়ের মধ্যে রেখে দাও, যখন এক্সাম আসবে জাস্ট ওইটুকু পড়লেই হয়ে যাবে। ওকে। ও আরেকটা বিষয়, যদি এরকম মনে হয় যে তোমার ফ্লো চার্ট যেটা আছে তোমার বইয়ে, তুমি যে বই ফলো করছো, যদি তোমার কাছে মনে হয় যে না এই ফ্লো চার্টটা বেশ টাফ, বন্ধুদের সাথে একটু কথা বলো। যদি কারো দেখা যায় অন্য কোনো স্যারের বইয়ে ফ্লো চার্টটা তোমার কাছে একটু ইজি মনে হয়, তুমি সেই ফ্লো চার্টটা এঁকে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার কাছে যেই ফ্লো চার্টটা বা মেথডটা একটু ইজি মনে হবে তুমি সেটাই ফলো করো, কারণ যেহেতু প্রত্যেকটা বই বোর্ড থেকে আহ বলা আছে, তো তুমি চাইলে যে কোনো বইটাই এইভাবে ফলো করতে পারবে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত হয়ে গেছে। আসো আমরা একটা প্রিপারেশন নিয়ে একটুখানি আলোচনা করি, অ্যাটলিস্ট একটা টপিক আমরা কিছুটা পড়ি, যদি আমাদের অন্য কোনো কোশ্চেন না থাকে। তাহলে প্রথমটা শুরু করি। আমরা প্রথমে শুরু করি হচ্ছে ইউরিয়া প্রিপারেশন। সো আমি এখানে প্রিপারেশনের যেই রিয়াকশনটা আছে শুধু সেই রিয়াকশনটা লিখেছি, আর মেথডটা নিয়ে হয়তো তোমাদের সাথে একটু কথা বলতে পারবো। তো ইউরিয়া প্রিপারেশনের যেই মেইন রিয়াকশনটা, সেই রিয়াকশনটা হচ্ছে কি, ইউরিয়া প্রিপারেশনের মেইন রিয়াকশন হচ্ছে এটা, যে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন করি, সেখান থেকে অ্যামোনিয়াম কার্বামেট ফর্ম করি, অ্যান্ড দেন অ্যামোনিয়াম কার্বামেট পরে দেখা যায় যে হিটের কারণে দেখা যায় আইসোমারিজম হয়, অ্যান্ড দেন সেখান থেকে আমরা তার আরেকটা ফর্ম পাই যেটাকে আমরা বলছি ইউরিয়া। তো আমাদের মেইন কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া ফর্ম করা। তো এই কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়ার জন্য যে সোর্স আমরা সেটাকে ইউজ করি হচ্ছে ন্যাচারাল গ্যাস। আমরা ন্যাচারাল গ্যাস থেকেই হচ্ছে চেষ্টা করি যে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড এন্ড অ্যামোনিয়াটা ফর্ম করতে। তো কিভাবে করি আসো আমরা সেটা দেখি। তাহলে ইউরিয়া প্রিপারেশনে একদম ফার্স্ট স্টেপ, প্রিপারেশন অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম ন্যাচারাল গ্যাস। তো একদম প্রথমেই যেটা হয়, আমাদের যেই গ্যাস ফিল্ড আছে সেই গ্যাস ফিল্ড থেকে আমরা আমাদের যে অর্গানিক গ্যাসটা আছে সেটাকে নিয়ে আসি, কালেক্ট করি, অ্যান্ড দেন সেটাকে কালেক্ট করার পর দেখা যায় এটার মধ্যে বেশ কিছু সালফার কম্পাউন্ড থাকে। তো এই সালফার কম্পাউন্ড গুলোকে আমরা রিফাইন করার চেষ্টা করি, সালফারটাকে আমরা আলাদা করার চেষ্টা করি। তো এই সালফারটাকে রিফাইন করার বা সালফারটাকে সেপারেশনের যে টেকনিক সেটা হচ্ছে আমরা আমাদের অর্গানিক কম্পাউন্ড, সালফার সহ যে অর্গানিক কম্পাউন্ড আছে সেটাকে হাইড্রোজেন গ্যাসের সাথে একটা ক্যাটালাইটিক রিয়াকশন করি। এখানে ক্যাটালিস্ট হিসেবে কোবাল্ট আর মলিবডেনাম নিয়ে আমরা কাজ করি। সো যখনই ক্যাটালাইটিক রিয়াকশনটা হয়, আমাদের এই সালফার কম্পাউন্ড গুলো হাইড্রোজেন সালফাইডে কনভার্ট হয়ে যায় এবং আমাদের যে পিওর অর্গানিক কম্পাউন্ড সেটা আলাদা হয়ে যায়। এখন এই যে হাইড্রোজেন সালফাইড এটা গ্যাসিয়াস সাবস্টেন্স, আর আমাদের যে অর্গানিক কম্পাউন্ড প্রোডাক্ট হিসেবে পাই ডিসালফারাইজেশনের পরে সেটাও কিন্তু গ্যাসিয়াস সাবস্টেন্স। তো এই দুই গ্যাস আলাদা করার প্রসেসটা কি, আমরা এই দুইটা গ্যাস, দ্যাট মিনস এই যে হাইড্রোজেন সালফাইড এন্ড স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, এই দুইটা গ্যাস হচ্ছে আমরা একটা কন্টেইনারের মধ্যে রাখা জিঙ্ক সালফাইড সলিউশনের মধ্য দিয়ে পাস করি। তো যখনই আমাদের এই গ্যাস দুইটা জিঙ্ক সালফাইড সলিউশনের মধ্য দিয়ে পাস করতে থাকে, তখন জিঙ্ক সালফাইডের সাথে আমাদের হাইড্রোজেন সালফাইডের একটা রিয়াকশন হয়। জিঙ্ক সালফাইড মেটাল অক্সাইড তাহলে কিছুটা বেসিক, আর হাইড্রোজেন সালফাইড এটা কিছুটা অ্যাসিডিক হওয়াতে অ্যাসিড অ্যান্ড বেজের যে নিউট্রালাইজেশন রিয়াকশন সেটা হয়। তখন দেখা যায় কি এখান থেকে জিঙ্ক সালফাইডের প্রিসিপিটেট ফর্ম হয়, অ্যান্ড দেন ওয়াটার ফর্ম করে। তো যেহেতু তোমার হাইড্রোজেন সালফাইড গ্যাস জিঙ্ক অক্সাইড সলিউশনে রিয়াকশন করে জিঙ্ক সালফাইড হিসেবে প্রিসিপিটেট হয়ে গেছে, তার মানে তোমার ওই গ্যাস মিক্সচার থেকে তুমি খুব সহজেই হাইড্রোজেন সালফাইডটাকে আলাদা করে ফেলতে পারলে, সো দ্যাট তোমার গ্যাসটা তখন মোটামুটি আমরা বলতে পারি যে পিওর ন্যাচারাল গ্যাস হিসেবে আছে। দেখো তো স্যার ডিসালফারাইজেশন ঠিক আছে কিনা? স্যার ক্যাটালিস্ট হিসেবে কি স্যার কোবাল্ট এবং মলিবডেনাম এর মিক্সচার ইউজ করা হয়েছে নাকি যে কোনো একটা ইউজ করা হবে? না স্যার, কোবাল্ট আর মলিবডেনামের মিক্সচারটাকে আমরা ব্যবহার করেছি। স্যার আমরা প্রোডিউসড গ্যাসটাকে কি জিঙ্ক অক্সাইড কন্টেইনারের মধ্যে যে পাস করছি? জি স্যার, জিঙ্ক অক্সাইড কন্টেইনার মানে হচ্ছে জিঙ্ক অক্সাইড সলিউশনের মধ্যে দিয়ে আমরা পাস Yes, করছি। sir. ওকে।
ঠিক আছে, তাহলে আসো আমরা সেকেন্ড স্টেপে যাই। এখন আমি তো আমার গ্যাসটাকে মোটামুটি বলা যায় পিওর ন্যাচারাল গ্যাসে কনভার্ট করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম করা। তো আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের এই যে অর্গানিক যে গ্যাসটা আছে, আমরা ধরে নিই অর্গানিক গ্যাসটা হচ্ছে মিথেন। সো আমাদের এই মিথেন গ্যাসটাকে আমরা স্টিমের সাথে রিঅ্যাক্ট করাই, এটা স্টিম। আমরা স্টিমের সাথে যখন রিঅ্যাক্ট করাই তখন দেখা যায় এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস ফর্ম করে। বাট এখানে তোমার যে রিঅ্যাক্টেন্ট, এই রিঅ্যাক্টেন্ট পুরোটাই 10% আনরিঅ্যাক্টেড অবস্থায় থেকে যায়। তো আমরা তখন কি করি, যে আনরিঅ্যাক্টেড পার্ট আছে এটাকে আমরা আবার কি করি হচ্ছে আমরা আমাদের রিঅ্যাকশনের মধ্যে নিয়ে আসি, সো দ্যাট ওই যে তোমার প্রতি ক্ষেত্রে 10% করে রিঅ্যাকশন হতে থাকে। হ্যাঁ 15 স্যার বলো তুষার। স্যার আগে কি কোনো স্লাইড ছিল? আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল, জন্য আমি মাঝখানে কিছুক্ষণ বিজি ছিলাম। একটু কাইন্ডলি যদি ব্যাক যেতে। থ্যাংক ইউ স্যার স্যার। এটাই স্যার স্ক্রিনশট তুলে নিয়েছি, কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এখন যেটা হয়েছে, আমি কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনটাকে আলাদা করতে চাই। তাহলে আমি এখন এখানে কি করি, আমি আমাদের এই হাইড্রোজেন গ্যাসের সাথে বাতাসটাকে মিশিয়ে দিচ্ছি। দ্যাট মিনস অ্যাটমসফেরিক অক্সিজেনকে আমরা মিক্স করে দিচ্ছি, অ্যান্ড দেন সেখান থেকে ওয়াটার ফর্ম করতে শুরু করে। তখন কি করি, ওই ওয়াটারগুলোকে আবার কি করি, আমি আমার এই যে যেইটা 10% রয়ে গেছে আনরিঅ্যাক্টেড, যে 10% রিঅ্যাক্টেড 10% এর সাথে আবার রিঅ্যাকশন করানো শুরু করি। এন্ড দেন তখন কি হয়, এটা আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সফর্ম হতে শুরু করে। মানে আমি চেষ্টা করি আমার যতটুকু হচ্ছে রিঅ্যাক্টেন্ট আছে মিথেন গ্যাস, তার পুরোটাকেই আমি যেন প্রোডাক্টে কনভার্ট করতে পারি। এখন এই যে তুমি প্রোডাক্ট পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে, কিন্তু তার সাথে কি হয়, আরো কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স মিক্সড অবস্থায় থাকে। তো আমরা যে কাজটা করি তখন হচ্ছে এই মিক্সচারটাকে আমরা পটাশিয়াম কার্বনেট সলিউশনে ট্রান্সফার করি। দ্যাট মিনস আমার এখানে মিক্সচার হিসেবে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, প্রোডিউসড হাইড্রোজেন গ্যাস আছে, হতে পারে কিছু আনরিঅ্যাক্টেড মিথেন থাকতে পারে, অক্সিজেন নিয়ে একটু আগে আমরা রিঅ্যাকশন করেছি, অক্সিজেন থাকতে পারে, ইভেন কিছু স্টিমও থেকে যেতে পারে। এই সবাইকে আমরা কি করি, আমাদের পটাশিয়াম কার্বনেট সলিউশনের মধ্য দিয়ে এটাকে আমরা পাস করতে শুরু করি। সো যখনই আমরা এটাকে পটাশিয়াম কার্বনেটের মধ্য দিয়ে পাস করতে শুরু করি, তখন দেখা যায় যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা আর ওয়াটার পার্টটা, এটা হচ্ছে পটাশিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে পটাশিয়াম বাইকার্বনেটে ট্রান্সফর্ম হয়ে যায়। অ্যান্ড আদার যে পার্ট আছে সেটা আবার আনরিঅ্যাক্টেড অবস্থায় চলে আসে। দ্যাট মিনস তুমি বলতে পারো এখানে হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন এগুলো গ্যাসিয়াস অবস্থায় চলে আসবে। আর এই যে সলিউশনটা ছিল পটাশিয়াম কার্বনেট, এটা কনভার্ট হয়ে যাচ্ছে তখন পটাশিয়াম বাইকার্বনেটে। আমরা এই পটাশিয়াম বাইকার্বনেটটাকে তখন কালেক্ট করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, তোমার যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ছিল সেটাকে তুমি কি করতে পেরেছো, তোমার যে গ্যাস মিক্সচারটা প্রডিউস করেছো সেটা থেকে আলাদা করতে পেরেছো। এন্ড দেন এটাকে তুমি আবার যদি হিট দাও, হিট দিলে এটা আবার কি হয়ে যাবে, এটা আবার হচ্ছে পটাশিয়াম কার্বনেট এন্ড দেন কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন এই যে তুমি কনভার্ট করছো, এটা তোমার অ্যাকুয়াস, এটা তো লিকুইড, এটাই শুধুমাত্র গ্যাস। তাহলে এই যে তোমার ডিসোসিয়েশনটা তুমি করেছো পটাশিয়াম বাইকার্বন, এই ডিসোসিয়েশন থেকে তুমি শুধুমাত্র একটাই গ্যাস পাচ্ছ। সেই গ্যাসটাকে তুমি কালেক্ট করার মানেই হচ্ছে তুমি তখন পিওর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কালেক্ট করে ফেলতে পারলে। ঠিক আছে না? ওকে, তাহলে স্যার দেখো তো এই স্টেপে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা। স্যার লো প্রেসার কেন ইউজ করলাম? এখানে নিশ্চয়ই ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা লো প্রেসারে ভালো ফর্ম করার সুযোগ আছে। আরেকটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো, আমাদের রিঅ্যাকটেন্টের চেয়ে প্রোডাক্ট কিন্তু বেশি। ঠিক আছে, মানে মোল নাম্বারের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, দেখা যাবে যে রিঅ্যাকটেন্টের চেয়ে প্রোডাক্টের হয়তো মোল নাম্বারটা বেশি থাকার চান্স আছে। সো দ্যাট ওই হিসাবেও তুমি যদি লো প্রেসারে করো, তোমার প্রোডাক্ট ফরমেশনের রেটটা কিন্তু তখন বেড়ে যাবে। ঠিক আছে না? থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর যদি কোশ্চেন না থাকে আমি কি নেক্সট পেজে যাব? ওকে,
তাহলে নেক্সট পেজে আমরা এখন কি করলাম, ওই যে আমরা হাইড্রোজেন গ্যাস পেয়েছিলাম না, যেটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি বাইরে, এই যে এই পাশে, এই হাইড্রোজেন গ্যাসটাকে তখন হচ্ছে আমরা নাইট্রোজেনের সাথে রিঅ্যাক্ট করানো শুরু করি। এন্ড দেন সেখান থেকে আমরা জানি যে একটা খুব কমন প্রসেস আছে আমাদের অনেক দিনে পরিচিত, হেবার-বস প্রসেস। সেই হেবার-বস প্রসেসে আমরা তখন কি করি, এখান থেকে অ্যামোনিয়া ফর্ম করা শুরু করি। হেবার-বস প্রসেস নিয়ে নিশ্চয়ই আমার বলার কিছু নাই, তোমরা হেবার-বস প্রসেস জানো। সেখান থেকে আমরা কেন এখানে ক্যাটালিস্ট ইউজ করছি, কেন টেম্পারেচার দিচ্ছি, কেন প্রেসার দিচ্ছি, সব ডিটেইল আমরা 9 এ বা 10 এ পড়ে এসেছি। এন্ড দেন এই যে তুমি অ্যামোনিয়া ফর্ম করলে, আর আগের স্টেপে তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করলে, এই দুইটা সাবস্টেন্স একসাথে যদি তুমি রিঅ্যাকশন করো, তখন দেখা যাবে এখান থেকে ফার্স্ট স্টেপে অ্যামোনিয়াম কার্বামেট ফর্ম করবে। এন্ড দেন এই অ্যামোনিয়াম কার্বামেটকে তুমি যদি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনে নিয়ে যাও, দেখা যাবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন করে সে তার একটা আইসোমার ফর্ম করে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউরিয়া। এই হচ্ছে আমাদের ইউরিয়া গ্যাস প্রোডাকশনের প্রসেস। ঠিক আছে না স্যার? স্যার ইউরিয়া প্রোডাকশনের প্রসেসকে কি স্যার অর্থিনিন সাইকেল বলে? আরেকবার বলো স্যার। স্যার ইউরিয়া প্রোডাকশনের যে প্রসেস স্যার, যে নাইট্রোজেন থেকে স্যার কার্বন ডাই অক্সাইড মিশায়, ওটাকে কি স্যার অর্থিনিন সাইকেল বলে? ওইটা তো বায়োলজির কিডনি। অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেল তো শুধু বডিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি যদি ওটা কি খালি শুধু স্যার লিভারের জন্য নাকি যে কোনো মেকানিজমে? এটা আসলে যেটা আমরা তুমি বলছো এটা তো আসলে রিঅ্যাকশনটা এখন দেখতে হবে। তুমি যেটা বলেছো সেটা তো হচ্ছে ইউরিয়া সাইকেলটাকে আমরা বলছি যে অর্থিনিন সাইকেল, কিন্তু আমাদের এখানে তো আসলে আমরা সাইকেল করছি না বোধ হয়, আমরা তো একটা জাস্ট প্রিপারেশন করেছি। আচ্ছা, বুঝেছি স্যার। কাজ আমাদের এখান থেকে আর ব্যাক করার কোনো প্রসেস নাই। আমরা যখন এটাকে রিঅ্যাকশনে প্রডিউস করে ফেলবো, আমাদের রিঅ্যাকশন প্রসেসটা হয়ে যাবে ডিফারেন্ট। এখানে ওই যে বায়োলজিক্যাল যে পার্টগুলো আছে, এটিপি, এডিপি, এগুলোর কিন্তু কোনো ইনভলভমেন্ট আমাদের এখানে নাই। জি স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে যদি ওইটুকু হয়ে যায়, আসো তো দেখি ইউরিয়াটাকে আমরা কিভাবে ইউজ করি বা কেন ইউজ করি। তো যখনই আমরা আমাদের ইউরিয়াটাকে ইউজ করছি ফার্টিলাইজার হিসেবে, দেখা যায় আমাদের যে সয়েল আছে, সেই সয়েলের যে ওয়াটারি পার্ট আছে বা সয়েলের যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটা দেখা যায় আমাদের ইউরিয়ার সাথে রিঅ্যাক্ট করে এখানে আবার কার্বন ডাইঅক্সাইডে ব্যাক করে, অ্যান্ড সাথে কিছু অ্যামোনিয়া পাচ্ছি। এই অ্যামোনিয়াটা আমাদের সয়েলে থাকা বেশ কিছু ব্যাকটেরিয়া আর মাইক্রো অর্গানিজমের সাথে দেখা যায় রিঅ্যাকশন করে, অ্যান্ড দেন রিঅ্যাকশন থেকে আমরা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ফর্ম করি। এখন আমরা জানি যে আমাদের সয়েলের মধ্যে অনেক ধরনের মেটাল অক্সাইড থাকে, অ্যান্ড মেটাল অক্সাইড মানেই হচ্ছে এগুলো একটু বেসিক টাইপের। সো দ্যাট এই বেসিক মেটাল অক্সাইড গুলো আমাদের যে নাইট্রিক অ্যাসিডটা আমরা ফর্ম করেছি, সেই নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রেট সল্ট প্রডিউস করে, অ্যান্ড ওই নাইট্রেট সল্টটাই হচ্ছে আমাদের যে প্ল্যান্ট গুলো আছে, সেটা তাদের যে রুট আছে, সেই রুট দিয়ে আস্তে আস্তে তাদের মধ্যে টেনে নিতে শুরু করে, তাদের যে প্রয়োজনীয় নাইট্রেট কম্পাউন্ড বা নাইট্রোজেন কম্পাউন্ড গুলো দরকার, সেটাকে তারা তখন তাদের প্রয়োজন মতো কনভার্ট করে নেয়। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেইন প্রসেস। তো ইউরিয়া ফার্টিলাইজার হিসেবে ইউজ করার পর বাকি যে রিঅ্যাকশন, এটা একেবারে তোমাদের, কারণ হচ্ছে আমি বায়োলজি পড়ি না অনেক বছর, তো আমাকে আসলে বায়োলজিক্যাল রিঅ্যাকশন গুলো যদি ওইভাবে জিজ্ঞেস করো, আমি আসলে ওই পর্যন্ত আর তোমাকে নিয়ে যেতে পারবো না। বাট ওই যে বাকিটা তো তোমরা নিশ্চয়ই তোমাদের বায়োলজিতে পড়েছই। তাহলে কোশ্চেন আছে স্যার কোনো ইউরিয়াতে? এখন একটা জিনিস দেখো স্যার, আমি এই যে সামারিটা করেছি, আমি এখানে হয়তো স্ক্রিনে লিখেছি অনেক বড় করে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ আছে আমরা পিসিতে ক্লাস করছি, কেউ হয়তো ল্যাপটপে কাজ করছি, কেউ হয়তো আমরা আমাদের ট্যাব বা মোবাইলে ক্লাস করছি। তো তখন দেখা যায় কি, আমি যদি একটা স্লাইডে অনেক কিছু লিখি, আমার ফন্ট গুলো অনেক ছোট হয়ে যাবে। এতে যারা হচ্ছে ট্যাব বা দেখা যাবে যে মোবাইলে ক্লাস করছে, তাদের জন্য কষ্ট হয়ে যায়, ফন্ট গুলো অনেক ছোট থাকে তখন। এই কারণে যেটা হয় যে আমি অনেক বড় বড় করে লিখেছি। কিন্তু এটাকে তুমি যদি সামারি করো, আমার কাছে মনে হয় না যে খুব বেশি রিঅ্যাকশন কিন্তু হবে। এন্ড ওই যে তুমি যদি স্টেপটা বুঝতে পারো যে আমি এটার পর এটা করব, এটার পর এটা করব, তাহলে আমার কাছে মনে হয় যে রিঅ্যাকশনটা তুমি নিজেই ধরে ফেলতে পারবে, তখন হয়তো অতটা মেমোরাইজও করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে না ব্যাপারটা?
তো প্রত্যেকটার ক্ষেত্রে কাজটা এইটা যে তোমাকে প্রথমে প্রসেসটা বুঝতে হবে যে আমি এটার পর এটা কেন করলাম, এটার পর এটা কেন দরকার। ওইটুকু যদি বুঝে যাও তাহলেই দেখবে এই রিয়াকশন গুলো, এটা খুবই কমন রিয়াকশন, এখানে আনকমন তেমন কোনো রিয়াকশনই নাই। সো জাস্ট তোমাকে প্রসেসটা মাথায় রাখতে হবে। সাকিব বলো স্যার, শুনছি। ইউরিয়া প্রোডাকশনের সেকেন্ড স্লাইডে স্যার এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন স্যার কম্বিনেশনটা আর হচ্ছে স্যার 10% যে মিথেন কার্বন ডাই অক্সাইডে স্যার কনভার্ট হয়েছে, এই পার্টটা একটু জানা যাবে স্যার আবার? আচ্ছা, এখানে যেটা হয়েছে, এই প্রোডাক্ট হাইড্রোজেনটাকে আমরা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করিয়ে ওয়াটারে কনভার্ট করে ফেলি। এতে কি হয়, আমাদের ওই যে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের যে অ্যামাউন্ট আছে সেই কার্বন ডাই অক্সাইডের রেশিওটা বেড়ে যায়। ঠিক আছে, সো দ্যাট তুমি যখনই ওয়াটারটা কনভার্ট করছো তোমার কার্বন ডাই অক্সাইডের রেশিওটা বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি এই ওয়াটারটাকে আমার দরকার পড়ে কখন? সেকেন্ডলি আমার ওয়াটারটাকে দরকার পড়ে এই রিঅ্যাকশনে। সো দ্যাট ওই পার্টের কারণেই আমি এই জিনিসটা করেছি। এক, আমার কার্বন ডাই অক্সাইডের রেশিওটাকে আমি বাড়ানোর চেষ্টা করেছি, এন্ড সেকেন্ডলি আমার রিঅ্যাকশনের জন্য কিছু ওয়াটার দরকার। এই কারণেও হচ্ছে আমরা ওই যে ওয়াটারটা ট্রান্সফর্ম করেছি। আর এখানে যেটা হয়েছে সেটা কি, এটা আসলে হচ্ছে এই যে এই রিঅ্যাকশনের পরে তুমি যদি বলো আমি এখানে প্রোডাক্ট হিসেবে কি পাবো, সেটাকেই আমরা কি করেছি, আবার এখানে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, সো এই লাইনটা আসলে কিন্তু এই লাইনটাই। ঠিক আছে স্যার আমরা মূলত স্যার কার্বন ডাইঅক্সাইডকে স্যার প্রিজার্ভ করার, কিছুক্ষণের জন্য প্রিজার্ভ করার জন্য আমরা ওয়াটারটা ইউজ করতেছি স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স আমার কাজটা ছিল এই গ্যাস মিক্সচার থেকে আমি ওকে এটাতে কনভার্ট করে আলাদা করে নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ স্যার। ওকে, আরো কোশ্চেন আছে কারো স্যার? ঠিক আছে, তাহলে যদি স্যার এই পর্যন্ত কোশ্চেন হয়ে যায় আমরা ধরে নিতে পারি মোটামুটি আমরা এই পর্যন্ত করলাম। আমি কিছু পড়া দিয়েছিলাম তোমাদেরকে বা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, তোমরা ট্রাই দাও যে আমরা এটুকু নিজেরা বাসায় একটু পড়বো। আমি একটা শেষ করেছি আজকে, তোমাদের